বাংলাদেশের ইতিহাসে ন্যক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংগঠিত নারকীয় নৃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হয়েছিলেন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যান্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভূমিকাও নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার সময়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীর ছোড়েন অনেকেই। এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিল মানবজমিন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে তিনি কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে ধমক দিয়েই তাকে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। আপনার দিকে কেন সন্দেহের তীর? এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম, কিন্তু ঘটনার সময় আমি আমেরিকায় ছিলাম। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানালেন, রাত 11:30টার দিকে আমার এক আত্মীয় কল করে বললেন, সোহেল, এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। তখন আমি বলি, গোলাগুলি মানে? তখন তিনি বললেন, গোলাগুলি মানে অনেক গোলাগুলি। তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে। ওনাকে বললাম, আইজিপি সাহেব, আপনি কি করছেন? এখানকার পরিস্থিতি কি? তিনি বললেন, গোলাগুলি হচ্ছে পিলখানায়। একথা শুনে আমি বললাম, পুলিশ, র্যাব, আনসার, এপিবিএন সব ডাকেন, সবাইকে দিয়ে পুরো পিলখানা ঘেরাও দেন, মুভিং করতে হবে। উনি বললেন, আমরা তো মুভিং করছি, প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি। আমার কথা শুনে তখন আইজিপি বললেন, স্যার, মন্ত্রী মহোদয় আছেন, তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথায় কোনো কাজ হবে না, এখানে সিনিয়র মন্ত্রী আছেন। তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না, কারণ আমার সিনিয়র অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। সোহেল তাজ বলেন, আমার মাথা তখন গরম হয়ে গেছে। এরকম ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হবে, যাতে ভিতরে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের পালাবার কোনো পথ নেই। পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটাও করতে না পারে। সেজন্য বলেছিলাম পুরো এলাকা সব দিক থেকে ঘেরাও করতে। আইজির কথা শুনে আমি থেমে যাইনি। ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন করলাম। ওনাকেও আমি একই কথা বললাম, ঘেরাও দেওয়ার কথা বললাম, প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথাও বলি। উনি তখন আমাকে বললেন, বাবা, এটা তো আপা মানে শেখ হাসিনা দেখছেন। আমি তখনও থামি নাই, প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি, যা ফোর্স আছে তা দিয়েই ঘেরাও করার কথা আমি বলি, আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে। উনি আমাকে বললেন, তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না, আমি দেখতেছি বিষয়গুলো। তখন আমার আর কিছুই করার ছিল না। তিনি বলেন, দেশে এসে আমি যা দেখলাম সেটাতেও অবাক হয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে গেছে। আমি দেখতে পারছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। তিনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন। বাণিজ্য মন্ত্রীকে কেন ওই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে? তারপর থেকে সবকিছুই অদৃশ্য হয়ে গেল। আমাদের হাতে আর কিছুই করার ছিল না। বিডিআরের ব পর্যন্ত আমরা বলতাম না, কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি এবং বলেওনি। এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর। আমার কাছে সব উদ্ভট লেগেছে, কিন্তু প্রমাণ তো নাই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটি বড় কারণ ছিল। তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি।